স্লিপার্স। স্লিপার্স মানে হচ্ছে চপ্পল বা চটি। কিভাবে তিনি জানতে পেরেছিলেন? চোখে দেখতে পান না, কিন্তু কানে তো শুনতে পান। তাই চপ্পলের যে আওয়াজ হয়, ফ্রম দ্য ওয়ে, যেভাবে দে স্ল্যাপড, দে মানে এখানে ওই স্লিপার্সগুলো, দুটো স্লিপার্স, চপ্পল দুটো, স্ল্যাপড বাড়ি খাচ্ছিল, আঘাত হচ্ছিল। স্ল্যাপ মানে চড় মারা, কিন্তু এখানে স্ল্যাপ মানে জুতোটা যখন তিনি হাঁটছিলেন চপ্পলটা পরে, তখন ওই চপ্পলটা গোড়ালির সাথে বাড়ি খেয়ে একটা বিশেষ আওয়াজ করছিল। সেই আওয়াজটা কিন্তু আমাদের বক্তা শুনতে পেয়েছেন। এবং আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম যে যারা অন্ধ হয় তাদের রেস্ট অফ দ্য অর্গানস যেগুলো থাকে, বাকি চারটে যে ইন্দ্রিয়গুলো থাকে, সেগুলো কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ হয়, প্রচণ্ড সংবেদনশীল হয়, আমাদের থেকেও বেশি। এবং তার জন্যই তিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে, যেভাবে সেগুলি স্ল্যাপড বাড়ি খাচ্ছিল এগেনস্ট হার হিলস, তার হিলস মানে পায়ের গোড়ালি, গোড়ালির সঙ্গে আঘাত খেয়ে বাড়ি খেয়ে যেভাবে সেগুলি আওয়াজ করছিল, সেই আওয়াজ শুনে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে মেয়েটি চপ্পল পরেছিল। আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও। বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। এই লাইনটা থেকে একটা শর্ট কোশ্চেন আসে, হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? কিভাবে বক্তা জানতে পেরেছিলেন যে মেয়েটি চপ্পল পরিধান করেছিল? বেশ, আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখান থেকে গ্রামার আমি দেখাতে চাই। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক। তোমাদের টেক্সচুয়াল গ্রামারের মধ্যে একটা অন্যতম গ্রামারের আইটেম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্যের রূপান্তর। তাহলে এই যে সেন্টেন্সটা, আই ওয়াজ আনএবল টু টেল, আমি অসমর্থ ছিলাম বলতে, আনএবল মানে অসমর্থ হওয়া, টেল বলতে হোয়াট দ্য গার্ল লুকড লাইক, কিভাবে মেয়েটি, কেমন মেয়েটি দেখতে ছিল সেটা। এটাকে তোমাদেরকে নেগেটিভ করতে দেবে। তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা একটা হ্যাবাচক বাক্য। হ্যাবাচক বাক্যকে তোমাকে নাবাচক করতে হবে। এবার আমরা জানি যে নাবাচক বাক্য করতে গেলে একটা নো বা নট বা নেভার এরকম একটা কিছু যুক্ত করতে হয়। তাহলে এখানে এই যে আনএবল শব্দটা দেখছো, এই আনএবল শব্দটাকে তোমাকে ভেঙে দিতে হবে। আনএবলের মধ্যে কি কি আছে? এবল মানে হচ্ছে, এবল মানে হচ্ছে কোনো কিছু পারা, টু ডু সামথিং, কোনো কিছু করতে পারা। আর আনএবল মানে হচ্ছে কোনো কিছু না করতে পারা। তাহলে এবল মানে যদি সমর্থ হয়, তাহলে আনএবল মানে হচ্ছে অসমর্থ। অসমর্থ মানে হচ্ছে না সমর্থ বলতে পারি। তাহলে আনএবল থেকে আমি বলতে পারি নট এবল। তাহলে দেখো একটা নট আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, আমি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিতে পারি, আই ওয়াজ টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক। ঠিক আছে, তোমরা এটা দেখে নাও। আই ওয়াজ নট এবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে একটা নেগেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন। তা লেখক কেন বলতে পারছেন না? কারণ তিনি সেই সময় সম্পূর্ণরূপে অন্ধ ছিলেন, তাই তিনি বলতে পারছেন না যে মেয়েটি কেমন দেখতে ছিল। কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন যে মেয়েটি চপ্পল পরিধান করেছিল। আচ্ছা, তারপর ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট লুকস। ইট উড টেক মি সাম টাইম, আমার কাছে, আমার পক্ষে কিছু সময় লাগতো, টু ডিসকভার। এখানে ডিসকভার মানে আবিষ্কার করা ঠিক নয়, টু ফাইন্ড আউট, খুঁজে বের করা। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং, কিছু একটা খুঁজে বের করা, কি সম্বন্ধে? অ্যাবাউট হার লুকস, তার চেহারা সম্বন্ধে কিছু একটা আবিষ্কার করা, কিছু একটা খুঁজে বের করা, এটা আমার পক্ষে কিছুটা সময়ের ব্যাপার ছিল। এখানে যে লুকসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভার্ব নয়। লুক হচ্ছে ভার্ব। যখন লুক একা থাকে, লুক মানে তাকানো, আমরা জানি সবাই, সেটা ভার্ব। কিন্তু লুকস মানে চেহারা, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, লুকের সঙ্গে একটা দেখো লাস্টে এস যুক্ত হয়েছে, লুকস মানে চেহারা। It would take me some time to discover something about her looks,
তার চেহারা সম্বন্ধে কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু খুঁজে বের করা, এটা আমার কাছে সময়ের ব্যাপার ছিল। অ্যান্ড পারহ্যাপস, এবং সম্ভবত আই নেভার উড, উডের পরে মেন ভার্বটা উচ্চ, ওটা কমন রেখেছেন, উডের পরে হতো ডিসকভার, কারণ একটা সেন্টেন্স, তার জন্য সামনে ওটা আছে, তার জন্য তিনি আর দ্বিতীয়বার বলেননি। অ্যান্ড পারহ্যাপস, এবং সম্ভবত আই নেভার উড ডিসকভার, আমি কোনোদিনই সেটা হয়তো আবিষ্কার করতে পারতাম না, কোনোদিনই হয়তো আমি এটা বুঝতেই পারতাম না, খুঁজে বের করতে পারতাম না যে মেয়েটি কেমন দেখতে ছিল, বিকজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড। বাট কিন্তু I like the sound of her voice and even the sound of her slippers. কিন্তু but I liked, কিন্তু আমি পছন্দ করেছিলাম the sound of her voice, তার গলার যে আওয়াজ, ভয়েস, সেই ভয়েসটা আমার খুব ভালো লেগেছিল, আমার খুব পছন্দ হয়েছিল। অ্যান্ড, এবং ইভেন, এমনকি দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, সে যখন হাঁটছিল, সেই হাঁটার সময় তার চপ্পল থেকে যে আওয়াজটা আমি পেয়েছি শুনতে, সেই আওয়াজটাও আমার খুব শুনতে ভালো লাগছিল। এই যে একটা জায়গা, এই জায়গা থেকে আমরা একটা জিনিস প্রমাণ পাই, সাম ইন্টারেস্ট ওয়াজ গ্রোয়িং উইদিন দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য গার্ল। মেয়েটির সম্বন্ধে বক্তার মনের মধ্যে কিছু ইন্টারেস্ট তৈরি হয়েছিল, এবং তার জন্যই কিন্তু তার গলার আওয়াজের সঙ্গে সঙ্গে এমনকি এই মেয়েটির যে চপ্পল পরিধানের আওয়াজ, সেটাও তার ভালো লেগেছিল। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে টেক্সচুয়াল গ্রামারের জন্য। প্রথম যে জিনিসটা তার ভালো লাগলো লেখকের, বক্তার, সেটা হচ্ছে মেয়েটির সাউন্ড, ভয়েস, তার ভয়েসটা তার ভালো লেগেছিল, সাউন্ড অফ হার ভয়েস। এখান থেকে আরেকটা গ্রামারও আসে, আই লাইকড, আই সাবজেক্ট, লাইকড মেন ভার্ব, ইডি থেকে বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্স। দ্য সাউন্ড অফ হার ভয়েস, দ্য সাউন্ড অফ হার ভয়েস, এই দুটোটা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি হবে? I like the sound of her voice, তাহলে the sound of her voice এদিকে চলে আসো, the sound of her voice। ঠিক আছে, এইবার the sound of her voice, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাই তো? ইডি আছে, পাস্ট টেন্স, পাস্ট টেন্সে সিঙ্গুলার থাকলে কি হয়? ওয়াজ হয়। The sound of her voice was like the main verb, the third form হবে liked by me, আইটা ডান দিকে আসলে এটা হবে মি, এটা অবজেক্টিভ ফর্ম আই। ঠিক আছে, এরপর এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বক্তা আমাদেরকে বললেন, এগুলো সবটাই তার নিজের মনের মধ্যে হওয়া কথা। তারা দুজনে এখনো কথাবার্তা স্টার্ট করেনি, এখনো কনভারসেশন স্টার্ট হয়নি। এইবার যে প্রথম কথাটা আমরা পাবো, এখান থেকে ডবল কোটের মধ্যে যেটা আছে, এখান থেকে আসল কনভারসেশন যেটা তাদের দুজনের মধ্যে সামনাসামনি যে কথাবার্তা বলা, এই আসল কথা এখান থেকে শুরু হচ্ছে। এবং এরপরে আমরা খুব সতর্কভাবে আমাদেরকে টেক্সটটা পড়তে হবে। কিছু কথা তারা দুজন সামনাসামনি বলবে, আবার কিছুক্ষণ বক্তা নিজের মনে মনে কিছু কথা ভাববেন। সব কথা কিন্তু যে এখানে আলোচনা হচ্ছে, সব কথা কিন্তু মেয়েটিকে বলা হচ্ছে না, সেইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ডবল ইনভার্টেড কমার মধ্যে যে কথাগুলো আছে, সেই কথাগুলো কিন্তু ডাইরেক্ট বলা হচ্ছে সামনাসামনি। দেখো কথাটা, কনভারসেশনটা কে স্টার্ট করলো? আমাদের বক্তা। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? দেহরা মানে যেটা এখনকার দেহরাদুন, আমি তোমাদেরকে লিখেছি এখানে দেহরা। ট্রেনটা কিন্তু দেহরা পর্যন্ত যাচ্ছে, বক্তাও তেহরা পর্যন্তই যাবেন, তারপর ওখান থেকে আবার তিনি মুজোরি যাবেন। কথা কি করে স্টার্ট করা যায়, হাউ টু স্টার্ট দ্য কনভারসেশন, এটা খুঁজে না পেয়ে একটা প্রশ্ন তিনি করে বসলেন মেয়েটিকে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? আপনি কি দেহরা পর্যন্ত সমস্ত রাস্তাটায় যাবেন? ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম। আন্ডারলাইন করো, খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার, এটা ন্যারেশন চেঞ্জ আসে। তো দেখো, খুব ইম্পর্টেন্ট একটা টেক্সচুয়াল গ্রামার, খুবই থাকে পরীক্ষা এটা।
আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? দেহরা পর্যন্ত সমস্ত রাস্তাটা কি আপনি যাচ্ছেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম। এটা ডাইরেক্ট স্পিচ, এটাকে আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে। তাহলে আমরা জানি যে ন্যারেশন করার সময় আমাদেরকে যে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে 5খানা সেন্টেন্সের গঠন রয়েছে, তার মধ্যে এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি, এই 5টার মধ্যে কোন ভাগে পড়ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা খুব সহজেই দেখো, সাবজেক্ট হচ্ছে ইউ, তার আগে আছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আছে তার আগে। তাহলে সাবজেক্টের আগে যখন অক্সিলিয়ারি ভার্ব থাকছে এবং লাস্টে যখন একটা ইন্টারোগেটিভ সাইন থাকছে, তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এবার প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ কেমন ভাবে করতে হয় সেটা তোমরা আশা করছি শিখেই এসেছো, কারণ তোমরা এখন 12-এ উঠছো যেহেতু। তো দেখো, আই আস্কড, আমরা জানি যে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে এই যে রিপোর্টিং ভার্বটা থাকে, এই রিপোর্টিং ভার্বটা কিন্তু কখনোই সেড বা সেড টু বা টোল্ড এরকম হতে পারে না। সেড বা সেড টু থাকলে কিন্তু আমাদেরকে সেটা আস্কডে পরিণত করতে হয়। তাহলে আই আস্কড হলো। এইবার আসল জায়গা দেখো, ডবল ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে ন্যারেশনের ক্ষেত্রে, ডবল ইনভার্টেড কমার মধ্যে অংশ যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, সংক্ষেপে আমি বলবো আরএস। আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সংক্ষেপে আমি বলবো আরভি। ঠিক আছে? তো প্রশ্নমূলক বাক্যের রিপোর্টেড স্পিচ বা আরএস যেটা, সেটা যদি ডাব্লিউএইচ শব্দ দিয়ে শুরু না হয়, ডাব্লিউএইচ শব্দ দিয়ে যদি শুরু না হয়, এটা কোনো অক্সিলিয়ারি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব বা মডাল অক্সিলিয়ারিস যারা রয়েছে যদি সেগুলো দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ইফ বা ওয়েদার এর ব্যবহার করি। তাহলে এখানে কি হবে? আই আস্কড। এবার আমি দেখতে পাচ্ছি এটা আর, আর হচ্ছে কি? আর হচ্ছে বি ভার্ব। এম ইজ আর ওয়াজ আর তোমরা জানো বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এটা ডাব্লিউএইচ শব্দ নয়। তাহলে আমি এখানে একটা ইফ বা ওয়েদার দেবো। তোমাদের সুবিধার্থে আমি ওয়েদার লিখতে গেলে বানান যদি ভুল হয়ে যায় তাহলে সেখানে প্রবলেম হতে পারে, তাহলে তোমরা এখানে ইফ করো। ঠিক আছে? তাহলে আই আস্কড ইফ হলো। ইফের পরে এই আরটা ওয়াজ হবে না ওয়্যার হবে সেটা পরে দেখছি। তার আগে আমাকে এই যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা কিন্তু তোমাকে এখানে কিন্তু নিয়ে আসতে হবে, তারপরে তোমাকে অক্সিলারি ভার্বটা নিয়ে যেতে হবে। কেন? যদি সাবজেক্টের আগে তুমি অক্সিলারিটাকে রেখে দাও, তাহলে ওয়াজও একটা তুমি যদি এখানে নিয়ে আসো, তাহলে সেন্টেন্সটা আবার জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তোমার হলো না, কারণ আমরা জানি ন্যারেশন চেঞ্জ হয়ে যাওয়ার পরে বাক্যের পিছনে, বাক্যের শেষে সব সময় কি হয়? ফুল স্টপ হয়। যে পাংচুয়েশন মার্কই থাকুক না কেন, ন্যারেশন যখন তুমি ইনডাইরেক্ট স্পিচ করবা তখন তোমার ওটা ফুল স্টপ হয়ে যাবে। তাহলে ঠিক আছে? তাহলে কি করলাম? আই আস্কড ইফ। ইফটা কেন হলো? অক্সিলারি ভার্ব শুরু হয়েছে তার জন্য ইফ হলো। এবার ইউ, এই যে সাবজেক্টটা, এই ইউ মানে কে? এটা কিন্তু খুব সূক্ষ্ম জায়গা। আইস হ্যাবিটের যে ন্যারেশনগুলো সেগুলোতে আই আর ইউ নিয়ে সমস্যা হয় ছেলে মেয়েদের। কথাটা কে বলছে সেটা দেখবা। কথাটা কে বলছে? আমাদের ন্যারেটর নিজে বলছে। ঠিক আছে? তাহলে এখানে ইউ মানে মেয়েটি, তাহলে ইউ মানে এখানে কি হবে? ইফ। ইউ এর যদি আমি প্রোনাউনটা চেঞ্জ করি তাহলে এটা হবে ইফ শি। ঠিক আছে? এবার দেখো, ইফ শি এর পরে এই যে আরটা রয়েছে, তোমরা এখন ভাববে যে রিপোর্টিং ভার্ব তো আস্ক রয়েছে পাস্ট টেন্স, তাহলে এবার আর এর পাস্ট হচ্ছে ওয়্যার, আমি তাহলে ওয়্যার করব না, ওয়্যার করা যাবে না, কারণ এখানে ইউ ছিল বলে ইউ এর সঙ্গে সম্পর্ক রেখে আর রয়েছে। আমরা জানি ইউ এর সঙ্গে প্রেজেন্ট টেন্সে আরই হয়, কিন্তু এখানে আর ইউ নেই, এখানে ইউটা কি হয়ে গেছে? শি হয়ে গেছে। তাহলে শি এর সঙ্গে, শি হচ্ছে থার্ড পারসন, শি এর সঙ্গে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স রয়েছে, তাহলে শি এর সঙ্গে কিন্তু পাস্ট টেন্সের সঙ্গে সম্পর্ক রেখে তোমাকে শিটাকে শি এর পরে কি করতে হবে? ওয়াজ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? শি ওয়্যার হবে না, এখানে হবে শি ওয়াজ। ইফ শি ওয়াজ, তারপরে যা আছে তাই, গোয়িং অল দ্য
ওয়ে টু দেহরা। কি করব? প্রশ্নবোধক বাক্যের পিছনে যেরকম ইন্টারোগেটিভ সাইন সেটা দেবো না ফুল স্টপ? ফুল স্টপ, ঠিক আছে? অবশ্যই। দেখো, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দেহরা পর্যন্ত সমস্ত রাস্তায় যাচ্ছেন? এটা কিন্তু সামনাসামনি বলুন। এরপর আবার যে কথাগুলো আমরা পাচ্ছি বইয়ে পড়তে, এগুলো কিন্তু পাঠক জানতে পারছে, লেখকের মনের মধ্যে হচ্ছে এটা, এটা কিন্তু সামনাসামনি হচ্ছে না। তারপরে বক্তা আমাদেরকে বলছেন, I must have been sitting in a dark corner because my voice startled her. I must have been sitting in a dark corner. নিশ্চয়ই, মাস্ট মানে অবশ্যই, নিশ্চয়ই, আমি নিশ্চয়ই সিটিং বসেছিলাম ইন এ ডার্ক কর্নার, একটা খুব অন্ধকার কোণায় বসেছিলাম নিশ্চয়। বিকজ, কারণ মাই ভয়েস, আমার গলার আওয়াজ, স্টার্টলড, স্টার্টল মানে হচ্ছে সারপ্রাইজড, অবাক করে দেওয়া, চমকে দেওয়া, স্টার্টলড হার, তাকে চমকে দিয়েছিল। এখানে একটা খুব মারাত্মক আইরনির জায়গা, আবার খুব সুন্দর একটা আইরনির জায়গা। বক্তা ভাবছেন যে আমি যে কথাটা বললাম হঠাৎ করে নিস্তব্ধতার মধ্যে, যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, এই কথাটা শুনে মেয়েটি আমার গলার আওয়াজ শুনে চমকে গিয়েছিল, কারণ আমি নিশ্চয়ই কোনো অন্ধকার কোণায় বসেছিলাম। এটা হচ্ছে আমাদের ন্যারেটরের ধারণা, কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে যে অন্ধকার কোণায় বসে থাকার জন্য মেয়েটি চমকে যায়নি। মেয়েটি চমকে গেছিল কারণ সে নিজেও অন্ধ ছিল এবং সে জানতেই পারেনি যে আমার সামনে এতক্ষণ ধরে একজন কেউ বসে আছে। এটা হচ্ছে মেন জায়গা, বক্তাও জানে না। দেখো কি হচ্ছে তারপর। She gave a little exclamation. তিনি একটু এক্সক্লেমেশন দিলেন, এক্সক্লেমেশন মানে একটু আওয়াজ করলেন, একটু বিস্ময় প্রকাশ করে, and said, এবং বলছেন, I didn't know, I didn't know, আমি তো জানতেই পারিনি, anyone else, কেউ একজন, was here, এখানে ছিল। I didn't know anyone else was here, আমি তো জানতেই পারিনি যে আমার সামনে কেউ একজন ছিল এখানে। অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ, সত্যিই সে জানতে পারেনি, কারণ সে অন্ধ ছিল। তো দেখো, এই যে কথাটা, এই কথাটা আমাদের ন্যারেটরকেও স্ট্রাইক করছে না, কারণ তিনি নিজেও অন্ধ। একটা ট্রেনের কামরা যতই অন্ধকার হোক না কেন, সামনাসামনি দুজন বসে থাকলে জানতে পারবে না একজন একজনের উপস্থিতি? অবশ্যই বুঝতে পারবে, কিন্তু এরা দুজনেই অন্ধ, তার জন্য কারোর কথায় কারোর কাছে কিন্তু অবিশ্বাস্য বা সন্দেহজনক বলে মনে হচ্ছে না। এই লাইন আন্ডারলাইন করো, I didn't know anyone else was here, এটা ন্যারেশন সেন্টেন্স থাকে। ধরো এটা আছে, হ্যাঁ বইয়ে নেই she said-টা, কিন্তু ন্যারেশন যদি থাকে পরীক্ষা, তাহলে সেটা তোমাকে এখানে দিয়ে দেবে she said। তাহলে কি হবে? I didn't know anyone else was here, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটার মধ্যে নেগেটিভ, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? I didn't know anyone else was here, আমি জানতাম না আমার সামনে কেউ এখানে আছে। তো দেখো আমি কিভাবে করবো, she said, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যখন যুক্ত করবো ন্যারেশনে, তখন আমরা কি যুক্ত করবো? দ্যাট দিয়ে। তাহলে she said that, এখানে আই বলে কথাটা কি বলছে? she, তাহলে আই বলে কি এখানে হচ্ছে she, ঠিক আছে? দ্যাট she। এইবার খুব মজার জায়গা, এখানে দেখো ডিডন্ট রয়েছে, ডিডন্টের মধ্যে ভরা রয়েছে ডিড আর নট, তাই তো? আর রিপোর্টিং ভার্ব দেখো এখানে কি আছে? সেড। তাহলে সেডটা হচ্ছে পাস্ট, রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট। তাহলে আমরা ন্যারেশনের নিয়ম অনুযায়ী জানি যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট হয় এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে সেই পাস্ট টেন্সটা পাস্ট পার্টিসিপলে পরিবর্তিত হয়ে যাবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, রিপোর্টেড স্পিচেও যদি পাস্ট হয়, তাহলে রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্টে পরিবর্তিত হয়ে যায়। পাস্ট পারফেক্টের নিয়মটা কি? পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাড প্লাস ভার্ব ফ্রি, এটা হচ্ছে আমার ফর্ম, ঠিক আছে? তাহলে আমি উত্তরটা কি করবো? she said that she, এই ডিড নটটা কি হবে বলতো? এই ডিড নট হবে হ্যাড নট। ওরা যেরকম কন্ট্রাক্টেড ফর্মে লিখেছে, আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবো। তাহলে she said that she hadn't, নোটা কি হবে? ভার্ব ফ্রি। তাহলে no knew, known, she had not known anyone else, এই ওয়ার্ডটাকে কি করবো?
যদি ডিপোর্টিং ভার্ব পাস্ট থাকে, ডিপোর্টেড স্পিচের মধ্যে ওয়াজ বা ওয়্যার থাকে, তাহলে সেটা হ্যাড বিন হয়, এনিওয়ান এলস হ্যাড বিন। আর এই যে অ্যাডভার্বটা হিয়ার, এই অ্যাডভার্বটা কি হবে? হিয়ার থাকলে কি হয়? এটা দেয়ারে পরিবর্তিত হবে। তাহলে উত্তরটা কি হলো? She said that she had not known anyone else had been there. Full stop. যাক, মেয়েটিকে যখন বলা হলো তখন তিনি বলছেন যে তিনি নিজেও জানতেন না যে তার সামনে কেউ আছে। এরপরে যে প্যারাগ্রাফটা আমরা পাচ্ছি, এই প্যারাগ্রাফটা কিন্তু খুব একটু জটিল জায়গা মনে হয় ছাত্রছাত্রীদের কাছে, খুব ভালোভাবে এটা দেখবে। প্রথম প্রশ্ন, বক্তা বললেন মেয়েটিকে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? আপনি কি দেহরা পর্যন্ত সমস্ত রাস্তায় যাচ্ছেন? মেয়েটি চমকে গেল, বলল আই ডিডন্ট নো, আমি জানতাম না, এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, এখানে কেউ একজন ছিল। এই কথাটা শুনে বক্তার মনে একটু অভিমান হচ্ছে, কারণ তিনি বারবার মেয়েটিকে ভাবছেন যে সে একজন সাইটেড পারসন, সে ঠিকঠাক চোখে দেখতে পায়। তাই বক্তার মনের মধ্যে একটা অভিমান, একটা দুঃখ হচ্ছে, এবং সেটা তিনি নিজের মনে মনে বলছেন, ওয়েল, বেশ, ঠিক আছে। ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়ই ঘটে, দ্যাট পিপল উইথ গুড আইসাইট, লোকেরা যাদের ভালো দৃষ্টিশক্তি রয়েছে, ফেল টু সি, দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট, যা কিছু একেবারে থাকে, ইন ফ্রন্ট অফ দেম, রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনাসামনি যে জিনিসগুলো থাকে সেগুলোও দেখতে তারা ব্যর্থ হয়। কারা? পিপল উইথ গুড আইসাইট, যে সমস্ত লোকেদের চোখের দৃষ্টি খুব ভালো, তারাও কিন্তু তাদের সামনে থাকা, একেবারে চোখের সামনে থাকা, রাইট ইন ফ্রন্ট অফ দেম, একেবারে তাদের সামনে থাকা জিনিসও দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ, কি রাখলো টু? তোমরা জানো টু মানে ভেরি, দে হ্যাভ টু মাচ মানে দে হ্যাভ সো মাচ, বা দে হ্যাভ ভেরি মাচ। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, টেক ইন মানে এখানে গ্রহণ করা নয়, টেক ইন মানে এখানে দেখার কথাটাই বোঝাচ্ছে। আমার মনে হয়, আই সাপোজ, আমার মনে হয়, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের দেখার প্রচুর জিনিস রয়েছে। তারা তো চোখে দেখতে পায়, আমরা তো আর চোখে দেখতে পাই না, তারা তো চোখে দেখতে পায়, তাই তাদের দেখার জিনিস প্রচুর রয়েছে। তাই তাদের কাছে অপশনও থাকে যে কোন জিনিসটা তারা দেখবে এবং কোন জিনিসটা তারা দেখবে না। তাদের ইচ্ছা না হলে তারা দেখে না। এই যেরকম আমার সামনে বসে আছে যে মেয়েটি, সে সাইটেড পারসন, নর্মাল সাইটেড পারসন, সে চোখে সব কিছু দেখতে পায়, কিন্তু তার ইচ্ছা হয়নি, তাই আমাকে হয়তো দেখেনি, সে ওভারলুক করেছে আমাকে। এটা বক্তার ধারণা। হোয়ারএস, যেখানে পিপল হু ক্যান নট সি, যারা, যে সমস্ত লোকেরা, যে সমস্ত মানুষ ক্যান নট সি, চোখে দেখতে পায় না, উইদিন ব্র্যাকেট আবার বলছেন অর সি ভেরি লিটল, বা যারা চোখে খুব অল্প দেখতে পায়, হ্যাভ টু টেক ইন, তাদেরকে বাধ্য হয় তারা গ্রহণ করতে, হ্যাভ টু টেক ইন। আমরা জানি হ্যাভের পরে যদি টু থাকে এবং তারপরে মেন ভার্ব থাকে, তাহলে সেটা একটা বাধ্যবাধকতা বোঝায়। হ্যাভ টু টেক ইন, তাদেরকে গ্রহণ করতেই হয়, অনলি দ্য এসেনশিয়ালস, এসেনশিয়ালস, অপরিহার্য, দ্য ভাইটালস, দ্য ইম্পর্টেন্ট। তাহলে চোখে যারা দেখতে পায় না বা চোখে যারা অল্প দেখতে পায়, তাদেরকে গ্রহণ করতে হয় কোনগুলো? অনলি এসেনশিয়ালস, যেগুলো সেগুলো। কোনগুলো এসেনশিয়ালস? হোয়াট এভার, যা কিছুই, রেজিস্টার্স, ছাপ ফেলে, যা কিছুই ছাপ ফেলে, যা কিছুই রেকর্ড করে, মোস্ট টেলিংলি, মোস্ট টেলিংলি। এখানে টেলিংলি মানে, টেল মানে বলা, এবং টেলিংলি মানে ওটার সঙ্গে কোনো সম্পর্ক তা নয়। এখানে টেলিংলি মানে হচ্ছে সিগনিফিকেন্টলি, ঠিক আছে, মানে খুব গুরুত্ব সহকারে, খুব খুব মানে মানে খুব উল্লেখযোগ্য ভাবে। দেখো, whereas people who cannot see or see very little have to take in only the essentials, তাদেরকে গ্রহণ করতেই হয় সমস্ত অপরিহার্য জিনিসগুলিকে। কোনগুলি অপরিহার্য? হোয়াট এভার, যা কিছুই, রেজিস্টার্স মোস্ট টেলিংলি, খুব উল্লেখযোগ্যভাবে, খুব গুরুত্বপূর্ণভাবে ছাপ ফেলে, অন দেয়ার রিমেইনিং সেন্সেস। আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে রিমেইনিং সেন্সেস মানে হচ্ছে এখানে সেন্স অর্গানস কতগুলো? সেন্স অর্গানস হচ্ছে 5টা। তো যারা ব্লাইন্ড হয় তাদের কোনটা থাকে না? তাদের তো আইসাইটটা থাকে না, চোখের দৃষ্টিশক্তি থাকে না, চোখ নেই। তাহলে রেস্ট অফ দ্য অর্গানস, রিমেইনিং সেন্সেস তাদের কটা? রিমেইনিং সেন্সেস হচ্ছে তাদের
চারটে। তাহলে হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, চোখটা বাদ দিলে অন্ধদের কাছে আর মাত্র 4টে সেন্স অর্গানস পড়ে থাকে। এই 4খানা সেন্স অর্গানসের উপরে যে সমস্ত জিনিসগুলো তাদের মোস্ট টেলিংলি ছাপ ফেলে, খুব গুরুত্ব সহকারে তাদের যে জিনিসগুলো রেজিস্টার করানো হয় সেই জিনিসগুলো তারা দেখতে বাধ্য হয়, কারণ তাদের কাছে আর কোনো অপশন থাকে না, কারণ তারা চোখে দেখতে পায় না। তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যারা সাইটেড নর্মাল সাইটেড পার্সন, যারা স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা ভার্সেস পিপল হু ক্যান নট সি, যে সমস্ত লোকেরা দেখতে পায় না, অর সি ভেরি লিটল, যারা চোখে কম দেখতে পায়, তাদের একটা কন্ট্রাডিকশন, একটা বৈপরীত্য দেখানো হচ্ছে, একটা পার্থক্য এখানে দেখানো হচ্ছে যে কারা বাধ্য হয় এই জিনিসটা করতে এবং কাদের কাছে অপশন থাকে। তাই লেখকের এটা একটা খুব অভিযোগ। আরেকটা কথা, এই প্যারাগ্রাফটার প্রথম যে সেন্টেন্সটা, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে শর্ট কোশ্চেনের জন্য। শুধু তুলে দেওয়া হবে ইট অফেন হ্যাপেন্স, এইটুকু তুলে দেবে, দিয়ে বলবে হোয়াট অফেন হ্যাপেন্স, এটা প্রায়ই ঘটে, কোনটি প্রায়ই ঘটে বা কি প্রায়ই ঘটে, দিয়ে 1 নম্বরে একটা এসএকিউ থাকবে। আমি যখন এসএকিউ পড়াবো তখন এগুলো পড়ে আলোচনা করবো। আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।